দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আমাদের সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে রয়েছেন কৃষি উদ্যোক্তা নাসরিন নাহার। কথা হচ্ছিল তার সাথে। ম্যাম, বিরতিতে যাওয়ার আগে কিবরি আপনাকে প্রশ্ন করছিল যে কৃষকদের নিয়ে যে এই যে মা বীজটা কেন সরাসরি কৃষক পায় না, সরাসরি পান না, যে কৃষককে আসলে সরাসরি মা বীজটা দিলে কিন্তু কৃষক খেয়ে ফেলবে, কিন্তু আমি যদি মাকেই আগে প্রথমে ধ্বংস করি তাহলে তো আমার জেনারেশন আর আসবে না। তো এই কারণে মা বীজটা যারা ডিলার, কৃষি মন্ত্রণালয় থেকে যাদের ডিলারশিপ আছে তাদেরকে দিয়ে, কিছু কৃষককে দিয়ে মা বীজটা করার পর যখন ভিত্তি বীজটা হচ্ছে, ভিত্তি বীজটা কিন্তু ভিত্তি বীজ থেকে আবার কিন্তু আপনার প্রত্যায়িত বীজ আসে, কিন্তু প্রত্যায়িতের পরে যায় কিন্তু এটার আর জেনারেশন অতটা ভালো থাকে না। তো ভিত্তি বীজ থেকে প্রত্যায়িত পর্যন্ত কৃষকের কাছে যাবে, কিন্তু এখন কৃষক কি করে, প্রত্যায়িত বীজটাটা আসলে ওইভাবে গ্রহণ করতে চায় না। কেন চায় না? কারণ ওখানে ফলনটা অনেকটা কম আসে, একটা জিনিস। আর ভিত্তি বীজটাই ফলনটা খুব ভালো হয়, যার ফলে কৃষক এখন ভিত্তি বীজের উপরে আসে। প্রথমে জিজ্ঞেস করবে কৃষক যে কেউ ভাবি, কেউ আপা, তোমার বস্তায় কি সাদা ট্যাগ না নীল ট্যাগ? তো যদি বলি যে নীল ট্যাগ, কয় ও বীজ ভালো না। এই যে ভালো না, এই কথা শুনে নীলটা প্রত্যায়িত, নীলটা হলো প্রত্যায়িত ট্যাগ। আচ্ছা, এখানে আমরা দর্শকদের জন্য বোঝানোর জন্য বলি, একটা হচ্ছে প্রথম রূপটা আসতেছে মা বীজ, তারপরে আপনারা সেটাকে ভিত্তি বীজ উৎপন্ন করে কৃষকের হাতে দিচ্ছেন। কৃষক চাইলে এখান থেকে যে ফসলটা আসছে সেটাকে পরবর্তীতে আবার ব্যবহার করতে পারে, ওটা হলো প্রত্যায়িত। আচ্ছা, তো কৃষক প্রত্যায়িত নিতে চাচ্ছে না, কারণ ওটা ফসল অটোমেটিক্যালি ভিত্তি বীজের চাইতে একটু কমে যায়, এবং প্রত্যায়িত যদি পরবর্তীতে চলে যায় তাহলে আরো কমতে থাকবে, এবং কমতে কমতে একসময় অনেক কমে যাবে। মানে কৃষকই চাচ্ছে না আলটিমেটলি ভিত্তি বীজ থেকে চলে যেতে। ওকে, এবং খুবই ইন্টারেস্টিং, একটা সময় দেখতাম যে জমিতে ফসল হতো, সবচেয়ে বেস্ট যে ক্রপটা সেটাকে আলাদা করে তুলে রাখা হতো, এবং ওটাই পরবর্তীতে ফসল হিসেবে বীজ হিসেবে ব্যবহার করা হতো। এখন পুরো জিনিসটা একটা চেইন মেনটেন করা হয়, এবং এটা কোনো না কোনো ভাবে আপনাকে সরকারের উপর নির্ভর হয়ে থাকতে হবে, এবং সরকার যেটা করছে এটা গবেষণা প্রতিষ্ঠানের দ্বারা এটাকে ডেভেলপ করার জন্য প্রতিমুহূর্তে চেষ্টা করেছি। খুবই ইন্টারেস্টিং। ওকে, আমরা একটু আপনার এই ব্যবসা যখন আপনি শুরু করলেন 2007 সালে, 2015 সালে, এখন তো আকার এখন অনেক বড় হয়েছে, এবং ব্যবসায়িক সাফল্যের কথা একটু শুনতে চাই। আর্থিক ভাবে কিরকম লাভবান হচ্ছেন, কখনো কখনো লসের মুখে পড়তে হয় কিনা? হ্যাঁ, প্রচুর। বীজটা যখন গভর্নমেন্ট অনেক সময় বিএডিসি তে একটা বীজ সংরক্ষণ করেন, ভিত্তি বীজ এবং প্রত্যায়িত বীজ দুটোই সংরক্ষণ করেন। অনেক সময় গভর্নমেন্ট যদি চাল আমদানি করে বাইরে থেকে, সেই চালটা আমদানি করে গভর্নমেন্ট যদি সেই চালটা বাজারে ছাড়ে, সেই ক্ষেত্রে দেখা যায় যে কৃষক ধানের দামটা পড়ে যায়। আর ধানের দামটা যদি পড়ে যায় তাহলে কৃষক কিন্তু আর ধান করতে চায় না, তখন অন্য ফসলের প্রতি কিন্তু কৃষক একটু আগ্রহ প্রকাশ করে। তো এই সময় তখন কিন্তু একটা বড় সমস্যা দেখা যায় যে আমার বীজ খুব ভালো, তারপরেও আমি কৃষকের কাছে দিতে পারছি না। আবার অনেক সময় দেখা যায় যে ধানের দাম যদি বাজারে ভালো থাকে তাহলে আমার বীজের দামটাও ভালো থাকবে, বীজটার প্রতি চাহিদা থাকবে কৃষকের, যে না ধান করলে আমার সমস্যা নেই। কিন্তু ওই যে অনেকটাই কৃষকের যে ভাগ্য নির্ধারণ করে কিন্তু আসলে গভর্নমেন্টের এই যে চাল ধানের যে বাজার এটা, সেইটার উপরে আসলে কৃষক নির্ভর করে। যে তো আমার যে ব্যবসাটা সেটা উৎসব সিড ফার্ম, তো এই উৎসব সিড ফার্ম যে লস করে না তা না, লস করে। দেখা যাচ্ছে যে পরপর 2 বছর লস করলো, তারপরে দেখা যাচ্ছে যে হয়তো 1 বছর কিংবা পরপর 2 বছর সেই লসটা সে হয়তো কাভারেজ দেওয়ার চেষ্টা করে। তো এটা লসও আছে, আবার হলো লাভও আছে, তবে লাভটা কিন্তু সীমিত থাকে। আমি কিন্তু আপনাকে আগেই বলেছি যে আমাদের কিন্তু একটা বড় চেইন মেনটেন করতে হয়। যেমন বিএডিসি তে ধান সংরক্ষণ করতে গেলে আমাকে প্রতি কেজি 1 টাকা করে দিতে হয়, সেখানে বিএডিসি ধান সংরক্ষণ। বিএডিসি কেন করতে হবে? হ্যাঁ, বিএডিসি তে আসলে বিএডিসি তে করতে হয় এই কারণে যে আমাদের যারা আমরা বীজের সাথে, বীজ ব্যবসার সাথে জড়িত আছি, তো সেখানে আমাদের বেসরকারি ভাবে আসলে বীজ রক্ষণাবেক্ষণের জন্য আসলে কোনো অতিরিক্ত কোনো ইয়ে নাই। একটা আছে, সেটা আলী সিড প্রসেসিং নাম করে যশোরে একটা আছে, তো সেখানে রাখা হয়। মানে ধরেন আমার বীজ আছে 20 টন, তো বিএডিসি তে আমি রাখতে পারছি 10 টন, কিংবা আমি আলী বীজ সিড প্রসেসিং সেন্টারে রাখতে পারছি 10 টন। তো ইচ্ছাটা হচ্ছে কিন্তু আলী বীজ সম্পূর্ণ বীজ আমার রাখতে পারছে না, তাহলে আমাকে বিএডিসির কাছে অবশ্যই যেতে হচ্ছে। তো এই কারণেই তো আসলে বিএডিসির গোডাউন। এটা কি ব্যক্তি পর্যায়ে থেকে করা সম্ভব? লাইক আপনি ধরেন ওই পর্যায়ে চলে গেলেন, আপনি একটা প্রসেসিং জোন একটা সময় স্থাপন করলেন, এটা কি সরকার পারমিট করে এবং এটা কি করা সম্ভব? হ্যাঁ, করা সম্ভব, কিন্তু আসলে সরকার সব সময় পারমিট করে না। এটা আসলে অনেক বিএডিসি
আপনার বীজ গবেষণা কেন্দ্র সব মিলাই আসলে এটা অনুমোদন নিতে হয়, নিয়ে তারপরে প্রসেসিং কেন্দ্রটা খুলতে হয়। তো সেখানে এখানে দেখাতে হবে অনেক যে আমার হয়তো 100 বা 200 আছে ডিলার আছে যাদের বীজ সংরক্ষণ করবে, বা এত টন বীজ আছে, সেটা একটা অনেকটা আছে। আর আরেকটা হলো যে আমি ঘরে যে বীজটা সংরক্ষণ করব, এখানে কিন্তু বীজ প্রত্যয়ন এজেন্সি কিন্তু আমাকে ওইভাবে ট্যাগ দিবে না, আমি যে বীজটা ঘরে সংরক্ষণ করব। যার জন্য আসলে আমাদের এই চেইনটা আসলে ব্যবহার করতে হয়, এই চেইনটার মাধ্যমে আসলে আমার বীজ ব্যবসাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সাদা ট্যাগ, কৃষকের কথা যে সাদা ট্যাগ। আচ্ছা ম্যাম, আমরা জানতে চাই যে উন্নত মানের বীজ উৎপাদন ছাড়াও আরো কোনো উদ্যোগ নিয়েছেন কি আপনি? উন্নত মানের বীজ উৎপাদন ছাড়াও আমার একটা চিন্তা আছে যে আমার এই উৎসব সিড ফার্মটাকে আসলে বাংলাদেশে সবাই আছে, কেউ খাদ্য খুব ভালো উদ্যোক্তা, কেউ হ্যান্ডিক্রাফটস এর খুব ভালো উদ্যোক্তা, এরকম উদ্যোক্তা আমাদের বাংলাদেশে অনেক আছে। আসলে কৃষিতে আছে কিনা আমি জানি না, আমার আসলে জানার বাইরে। তা আমি চেষ্টা করি যে আমার উৎসব সিডফা বীজটা যাতে, উৎসব বীজটা মানুষ কৃষক যাতে নিয়ে এটা ব্যবহার করে এবং সে আশানুরূপ ফল পায়। আর আমার যে পরিকল্পনা সেটা হলো যে আমার এই উৎসব সিডটাকে আমি একটা মাঝারি ধরনের শিল্পতে পরিণত করতে চাই। সেটা কেমন যে বাংলামতি অর্থাৎ বিডি 50 একটা ধান আছে বাংলামতি, এই বাংলামতির চালটা কিন্তু খুব ভালো একটা চাহিদা আছে দেশ এবং দেশের বাইরে। তো আমার ইচ্ছা আছে যে আমি এই চালটা আসলে আমি কিভাবে সংরক্ষণ মানে করতে পারবো, এটা কিভাবে করা যায়, বা এই চালটা আমি কি এই পরিকল্পনাটা আসলে আমার আছে যে আমার উৎসবটা একটা মাঝারি ধরনের শিল্প হিসেবে গড়ে উঠুক এবং আমার দেখা দেখি অনেক মহিলা এই কৃষিতে আসুক। আমরা শাড়িতে যাব না, শাড়ি তো অনেকেই হয়ে গেছে, কিন্তু আসলে কৃষকের জন্য আসলে আমরা চিন্তা করি কম, যে কৃষক যাতে ভালো হতে পারে বা কৃষক যাতে না ঠকে, এই চিন্তাটা আসলে আমরা করি। এমনিতে কি যশোরের মাটি কি বীজ উৎপাদনের জন্য পারফেক্ট নাকি? মানে যশোরের মাটি আসলে বীজ উৎপাদনের জন্য পারফেক্ট। অন্য কোনো জেলাতে কখনো ট্রাই করার কোনো সুযোগ? না, সব জেলাতেই আছে। তবে আমার মনে হয় কি যে আমরা যারা যশোরবাসী তারা আসলে খুবই ভাগ্যবান যে যশোর আসলে একটা বাংলাদেশের ভিতর সবচেয়ে বড় একটা জেলা এবং খুব উঁচু জেলা। যশোরে কিন্তু পানিতে ডোবে কম। তো যশোর আসলে, যশোরের মাটি আমি মনে করি যে আসলে সত্যি সুন্দর। সেই মাটিতে যাও সুন্দরভাবে পুঁতা হবে, তার সুন্দরভাবে চারা হবে এবং ফল দেবে। যে বীজ উৎপাদন হচ্ছে এটার সাথে আপনি লম্বা সময় ধরে জড়িত আছেন। একটা বিষয় নিয়ে আমরা ইদানিং খুব দেখি কথাবার্তা হয়, অর্গানিক ফুড। অর্গানিক বলতে যেটা বোঝানো হয় যে সার এবং কীটনাশক সেই পরিমাণে ব্যবহার করা হয়নি যেটা মানুষের জন্য ক্ষতিকর। বীজের ক্ষেত্রেও কি জিনিসগুলো মেনটেন করা হয় নাকি ওখানে দিতেই হয়? আসলে এটার উপায় ভাই এটা হলো যে বীজের ক্ষেত্রে যখন বীজে যদি আমার পোকা লাগে, ধরেন আমার হলো পোকা লাগলে কিন্তু আমার বীজে স্প্রে বা বীজে দিতেই হবে। আমার চিটে হলে তো আমার আসলে ফলনটা কমে যাবে। তো সেই ক্ষেত্রে আমারও যে পেস্টিসাইড যেটা আছে সেটা, তবে আমার যে আছে, আমার একটা ভার্মি কম্পোস্ট আছে, সেই ভার্মি কম্পোস্ট যেটা বলে কেঁচো কম্পোস্ট, এটা আমি উৎপাদন করি এবং আমার কৃষক যারা আছে তাদেরকে এটা ব্যবহার করার জন্য এবং ব্যবহার করে তারা, এবং আমি সব কৃষককেই উদ্বুদ্ধ করছি যে তোমরা এইটা ব্যবহার করো। কারণ মা হলো প্রথম কথা হলো যে মা এবং মাটি, মাটিকে যদি আমি সংরক্ষণ করি, মাটিকে যদি আমি বাঁচাই, তাহলে আমার দেশ বাঁচবে, আমার খাদ্য বাঁচবে। কতজন আপনার সাথে কাজ করছে? আমার 20 জন কৃষক আছে যারা আমার সাথে আমার বীজটা উৎপাদন করে। 20 জন পুরো বছরই আপনার সাথে কাজ করছে নাকি এটা সব সময়? আমার 20 জন কৃষকই পর্যায়ক্রমে, একজন হয়তো আমন করলো না, হয়তো বড় করলো, বা সে বড় করলো কিংবা আমন করলো, এরকম। একটু সিস্টেমটা জানি। আপনি যে মা বীজটা তাদেরকে দেন, তারা উৎপন্ন করে এটা আপনার ঘরে যখন ফিরিয়ে দেয়, তাদের আলটিমেটলি প্রফিটটা কেমন থাকে? তাদের সাথে আগে থেকে ফিক্স করা থাকে যে এত কেজি দিবা, এভাবে দিব, এভাবে বিষয়টা আসলে কি থাকে? মানে আমি যে মা বীজটা ওনাকে দিয়েছি, সেই মা বীজটার পুরো বীজটাই আমাকে দিতে হবে, এবং বাজারে যদি মা বীজটার দাম যদি 800 টাকা হয়, আমি তাহলে তাকে 850 টাকা দিব। আচ্ছা, প্রতি মনে। অর্থাৎ 100 থেকে 150 টাকা বেশি দামে আমি তার কাছ থেকে। না, কিন্তু আপনি ধরেন 10 টাকা করে 1 কেজি বীজ আপনি কিনলেন, কিনে কৃষককে দিলেন, কৃষক 1 কেজি থেকে 5 কেজি উৎপাদন করলো, তাহলে মা বীজটা আপনি যে টাকা দিয়ে কিনেছেন ওই 5 কেজি কি আপনি সেম প্রাইসে কিনছেন নাকি আলটিমেটলি তখন বাজার দরের কাছ থেকে আপনি কিছু দাম বেশি দিচ্ছেন? কোনটা হচ্ছে? বাজার দর থেকে আমি দাম বেশি দিচ্ছি। বাজার দর থেকে দাম বেশি দিচ্ছেন। ওকে, আপনারা তো একটা কমিউনিটি, এই 20 জন কৃষক এবং যারা উৎপন্ন করছেন তারা তো সবাই মিলে একটা কমিউনিটি।
কি মনে করেন এই 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 পুরো কমিউনিটির আরো মান উন্নয়নের জন্য, আরো বেটার বীজ উৎপন্ন করার জন্য, তাদের অর্থনৈতিক অবস্থা উন্নত করার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত সরকারের পক্ষ থেকে, বেসরকারি পক্ষ থেকে? বেসরকারি পক্ষ থেকে যেটা আমাকে এরই মাঝে আমার 2 জন কৃষককে, পুরুষ কৃষক এবং 4 জন মহিলা কৃষককে ট্রেনিং করাইছে। সেটা হলো ট্রে পদ্ধতিতে বীজতলা তৈরি করা এবং আপনার মেশিনের সাহায্যে ধান লাগানো বা ধান কিভাবে কাটতে হবে এরপর ট্রেনিং করাইছে। এবং আমার এই বছরে আমন মৌসুমে প্রায় 5 একর জমিতে এই ধান এই পদ্ধতিতে। আমরা বলতে পারি যে প্রযুক্তি যত বেশি সন্নিবেশ ঘটানো যাবে তত বেশি উন্নতি সম্ভব হবে। অনেক ধন্যবাদ ম্যাম, আপনি সেই যশোর থেকে এসেছেন আমাদের এখানে, লম্বা ফেরি পার হয়ে চমৎকার একটা সময় কাটলো, অনেক কিছুই জানলাম আপনারা। আপনি অনেক ভালো থাকবেন, অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাদেরকেও। আর মাছরাঙা টেলিভিশনের সকলকে আমার উৎসব সিড ফার্মের পক্ষ থেকে এবং আমার ছোট্ট একটা অর্গানাইজেশন আছে উৎসব এগ্রো মহিলা সমবায় সমিতি, তার পক্ষ থেকে আসলে মাছরাঙা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের 2 জনকেও অসংখ্য ধন্যবাদ। এবং আমাকে যেখানে নিয়ে আসে আজকে আমি একজন ভালো বীজ যে উদ্যোক্তা, সেই বিষয়টা যে তুলে ধরা হলো সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা রাঙা সকালে প্রথম ঘন্টা শেষ করলাম, আমরা দ্বিতীয় ঘন্টায় ফিরবো। তবে তার আগে মাছরাঙা সংবাদ রয়েছে এবং তারপর ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি রয়েছে। আমরা আবারও চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে, সেখানে অপেক্ষা করছে জিনাত। ধন্যবাদ কিবরিয়া। ধন্যবাদ। দর্শক জানিয়ে দিচ্ছে আজকের আবহাওয়া বার্তা।